স্যার, সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে। বিষয়টা হলো শেখ শাহজাহানকে খোঁজা হচ্ছিল, মূলত তাকেই অশান্তি চক্রী বলে বলা হচ্ছিল। তো নিরাপদ সর্দার কেন গ্রেপ্তার? না, তার কারণ হচ্ছে যে তৃণমূলের যে গুন্ডামি, বদমাইশি, অসভ্যতা, নারী নির্যাতন এসবের বিরুদ্ধে ওরা ভেবেছিল কখনো কোনো প্রতিবাদ হবে না, সবাই মেনে নেবে, কেন এটাই তৃণমূল মমতা কালচার। কিন্তু প্রতিবাদ যে হবে, এটা যে ঐতিহাসিক সত্য, সে কথাটা ওদের বুঝতে একটু সময় লেগেছে। যেহেতু নিরাপদ ওখানে গরিব মানুষকে সংগঠিত করেছেন তাদের অধিকারের জন্যে, অধিকার রক্ষার্থে, তাই নিরাপদ গ্রেপ্তার। শাহজাহান গ্রেপ্তার হয় না। তারপরে কি শিবু, উত্তম, ওই সমস্ত এলাকার মূলত যে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে বাম বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বেপাত্তা, কিন্তু ইনি গ্রেপ্তার হয়ে গেলেন। তিনি বেপাত্তা নন, তিনি দেখবেন হয় তৃণমূলের কোনো অফিসে লুকিয়ে আছেন, ভালো খাচ্ছেন বিরিয়ানি টিরিয়ানি, সেখানে পুলিশ পাহারা দিচ্ছে। এই কথাটা আমি শাহজাহান সম্পর্কে বলেছিলাম। শাহজাহানও তৃণমূলে কোনো নেতার বাড়িতে আছেন পুলিশের পাহারায়, সেজন্য শাহজাহান গ্রেপ্তার হয় না, সেজন্যই এরা গ্রেপ্তার হয় না। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শাহজাহান মনে হয় মায়ানমারে চলে গেছে। বা শুভেন্দু বাবুর কথার তো দায়িত্ব বা গুরুত্ব কিছুই আমি দিতে পারি না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস প্রশাসনের ছত্রছায়ায় এরা লুকিয়ে আছে। আর যেহেতু শাহজাহানও লুকিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এরা তৃণমূলের আসল শক্তি, সেই শক্তিকে রক্ষা করতে হবে না, ভোট আসছে। আর যারা প্রতিবাদকে সংগঠিত করলো তাদের উপর পুলিশ তার অত্যাচার নামিয়ে আনলো। হয়তো আরো অত্যাচার করতো, কিন্তু ওখানকার মহিলাদের যে সংগ্রামী চেতনা, তাদের যে মেজাজ, সেই মেজাজ দেখে পুলিশ বাহিনী ভয় পেয়ে গেছেন। তাই এখন শুধুমাত্র বাসদনির বাড়ি থেকে নিরাপদকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাতে লাভ হবে না, তাতে আরো বরং ওই মহিলারা সংগঠিত হবেন। সেদিনকে দেখলাম বিভিন্ন মাধ্যমে তাদের এক হাতে লাঠি ছিল, এখন তারা বেরোবেন দু হাতে লাঠি নিয়ে। জুলুম, অন্যায়, অত্যাচার, ধর্ষণ। উস্কানি দিচ্ছেন। উস্কানি কেন? এটাই তো ইতিহাসে অমোঘ নিয়ম, এটা তো আমাদের করতেই হবে। এটা তো যে কোনো সভ্য মানুষের দায়িত্ব যে অসহায় মানুষকে সংগঠিত করা, ওইসব ম্লান মুখে দিতে হবে ভাষা, দুনিয়াতে দিতে হবে আশা, এইটাই তো মানুষের কাজ। সেই কাজটা আমাদের করতেই হবে, এবং নিরাপদ করছেন, তাকে অভিনন্দন। কি কি ধারা দেওয়া হয়েছে ওনাকে? কি কি ধারায় গ্রেপ্তার করা হয়েছে? কি ধারা দিয়েছে না দিয়েছে এ নিয়ে আমরা চিন্তা করি না, আমরা যে কোনো ধারাই ওরা দিতে পারে। এখন ওই যে অভিযোগগুলো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এখানকার মহিলারা করেছে, পুলিশ হয়তো ওর বিরুদ্ধে ওই অভিযোগগুলো দিয়ে দিতে পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা আমাদের মতো রাস্তায় চলবো, লড়াই সংগঠিত করব। ইতিমধ্যেই পুলিশ মেজাজ বুঝতে পেরেছেন মানুষের, সেটা থেকে তারা যদি শিক্ষা নেন তবে তারা আইন মেনে চলবেন, যদি তার থেকে শিক্ষা না নেন তারা আইন মানবেন না, যেমন আইন মানছেন না, এবং তার প্রতিফলনটা আরো ভয়াবহ হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। একজন ইডি আধিকারিকের উপরে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তারপর আস্তে আস্তে তো এলাকা শান্ত হয়েছিল, আবার নতুন করে কেন অশান্ত হলো? এলাকা শান্ত হয়েছে কি এলাকা অশান্ত হয়েছে সেটা নির্ভর করবে যে মানুষ কখন জেগে উঠেছে। যারা শ্রমিকদের শোষণ করে, কৃষকদের জমি ধান লুটপাট করে, তারা এলাকার শান্তি মনে করে যে ওই যখন তারা শোষণ করবে, লুটপাট করবে, তার প্রতিবাদ না হলেই এলাকা শান্ত, এবং তার প্রতিবাদ হলেই এলাকা অশান্ত। আমি মানুষের শ্রমের ওপর দাঁড়িয়ে পাহাড় গড়বো, এটা আমার নৈতিক অধিকার, ব্যবসা। আর তার বিরুদ্ধেই যখন শ্রমিকরা সংঘবদ্ধ লড়াই করবে তখন সেটা বিশৃঙ্খলা। এটা তো আমরা দেখে আসছি ধারাবাহিকভাবে। সুতরাং আমরা সেই বিশৃঙ্খলাকে আহ্বান করব, যে বিশৃঙ্খলা ব্যাপক মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে। বাম নেতৃত্বকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মীনাক্ষীদিরা সেখানে গেছিলেন, আর সেখানে তাকে ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হয়েছে। আমি তো দেখলাম তারা ঢুকেছেন। মানুষের প্রতিবাদের মেজাজকে কি এরকম আটকে রাখা যায়? আমি তো দেখলাম কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় তারা ঢুকেছেন, তারা সেখানে গেছেন এবং ঠিক কাজ করেছেন, তারা যাবেন। সহ নাগরিকরা অসহায় পড়ে থাকবে আর পুলিশের ওই বাহানা দিয়ে 144 আপনার ঢুকতে পারবেন না, এই কথা কেউ মানবে না। মানুষ তার অধিকার রক্ষার জন্য এইসব তথাকথিত নিয়ম কানুন ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাবে। নিয়ম যখন নিয়মের মতো পালিত হবে, মানুষের স্বার্থে পালিত হবে, তখন লোকে নিয়ম মানবে।
এবং অনেক মহিলারা সেখানে বলছেন যে আতঙ্কে রাতে ঘুমাতে পারি না। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও কিন্তু গ্রামবাসীরা করছে। করেছেন তো, এটা তো আজকে সবাই জেনে গিয়েছেন। আমার বক্তব্য এইটাই তো প্রশ্ন, এই রাজ্যে নাকি একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি মহিলা, তার প্রশ্রয়ে, তার আশ্রয়ে তার গুন্ডারা মহিলাদের বাজারি পণ্য করে তুলেছেন। তার কোনো প্রতিক্রিয়া শুনেছেন? এই ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? দেননি। তার কারণ তার নীরব সম্মতি আছে। তিনি তো ইতিপূর্বে ধর্ষিতা মহিলাদের বাজারে রেট ঠিক করে দিয়েছিলেন যে কোন বয়সে মেয়ে ধর্ষিতা হলে তাকে কত টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন যিনি এই সমস্ত দুর্নীতিকে লালন পালন করেন, অতএব স্বভাবতই রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় আছেন। মহিলারা সংঘবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হবেন। শুধু সন্দেশখালী নয়, এটা ক্রমশ ক্রমশ ছড়িয়ে যাবে চারিদিকে। সন্দেশখালীর সমাধান কোথায় তাহলে? সমাধান মানুষের ঐক্যবদ্ধ লড়াই, সংগঠিত প্রতিরোধ, এই ধরনের একটা দুর্বিনীত, অসভ্য, দুর্নীতিগ্রস্ত সরকারকে ঘাট ধরে তখন থেকে সরিয়ে দেওয়া, এটাই একমাত্র সমাধান। একটু অন্যরকম প্রশ্ন, সেটা হলো যে 2-3 দিন পূর্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রায় গর্বের সঙ্গেই বলেছেন, দায়িত্ব নিয়ে, যে এবারে প্রায় 400 সিটের অধিক সিট নিয়ে আবার তারা ক্ষমতায় আসছেন। আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করি, আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে যে নরেন্দ্র মোদী গর্বের সঙ্গে ঘোষণা করেছেন এবং সেই কাজগুলো বাস্তবায়িত হয়েছে, সফল হয়েছে? আছে কি কোনো? এটা আমার জানতে চাই আমি বৃহত্তর সাংবাদিকদের কাছে। প্রচুর তো সরকারি ঘর করে দিচ্ছে, কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। কৃষকরা রাস্তায় নেমেছেন, কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছেন না। কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যখন ওই কালা কানুন প্রত্যাহার করেন, আজও দেননি। সুতরাং কৃষকদের ঘরে টাকা যাচ্ছে না, টাকা যাচ্ছে ওর পেটোয়া কিছু হয়তো ধনী লোকেদের ঘরে। ঘর করে দেওয়া একটা স্বাভাবিক কাজ, এটার মধ্যে কোনো কৃতিত্বের কিছু নেই। উনি বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন বছরে, কজনকে চাকরি দিতে পেরেছেন? উনি বলেছিলেন বিদেশ থেকে সমস্ত কালো ধন ফিরিয়ে আনবেন, কটা করতে পেরেছেন? ওর নির্বাচন হচ্ছে, আমরা দেখলাম চণ্ডীগড়ে কিভাবে দুর্নীতি করে ভোট বাতিল করে তারা একটা মেয়রের পদে পদ জিততে চান। উনি এবং মমতা তো একই লাইনে চলছেন। মমতা যেমন এখানে একজন পঞ্চায়েত প্রধান যাতে নির্বাচিত না হতে পারেন সে নির্বাচনের দিন বিরোধী পক্ষের লোকেদের গ্রেপ্তার করে নিচ্ছেন, আর এখানে মমতা যা করছেন মোদী তাই করছেন। একই স্কুলের ছাত্র মোদী এবং মমতা। মোদী কিন্তু একবারও জোর গলায় ঘোষণা করতে পারলেন না যে ভারতবর্ষের নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, নির্বাচনটা ভয় ভীতিহীন হবে, নির্বাচনে টাকার খেলা চলবে না। উনি বলছেন তো তিনি এক দেশ এক ভোট হবে। আমার উত্তরটা নিন, তারপর তো প্রশ্নটা করবেন। উনি ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা, পুঁজিপতিদের টাকা গ্রহণ করে নির্বাচনে নামছেন। উনি দেশ বলতে কি বোঝেন এটা প্রশ্ন। তবে তো এক দেশ এক ভোট হবে। উনি তো সংবিধান ছুঁয়ে ওখানে গেছেন, উনি তো নাগপুরের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ছুঁয়ে ওখানে যাননি। ভারতবর্ষটা এক দেশ নয়, ভারতবর্ষটা বহু দেশ, বহু সংস্কৃতির একটা সম্মিলিত শক্তি। সংবিধানে বলা আছে ইউনিয়ন অফ স্টেটস। ভারতবর্ষকে বিভাজন করার একটা পরিকল্পনা হিন্দুত্ববাদীদের আছে, তাদের সেই পরিকল্পনায় পাকিস্তান তৈরি হয়েছিল, হিন্দুত্ববাদের পরিকল্পনায় মুসলিম লীগ, তারা পাল্টা শক্তি হিসেবে হাজির হয়ে দেশটাকে ভাগ করেছিল। আবার সেই দেশ ভাগের পথে নিয়ে যাচ্ছেন বিজেপি। তার প্রমাণ হচ্ছে মণিপুর। আজকে মণিপুরের দুটো সম্প্রদায় মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে গেছে, কোনো আইন শৃঙ্খলা নেই। যত ওরা ধর্মের নামে করবেন শাসনের কথা, ততই জানবেন দেশ বিভাজনের চেষ্টা করছেন ওরা। আমার স্পষ্ট অভিযোগ। আপনি বললেন যে প্রধানমন্ত্রী কি দিয়েছেন, আমরা তো দেখছি লাস্ট কয়েকদিন ধরেই বেশ কিছু প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন রাজনৈতিক নেতা তাদেরকে ভারতরত্ন দিচ্ছে। হ্যাঁ, উনি কৃতিত্বের সঙ্গে কোনো কিন্তু কৃপণতা করেননি। ভারতরত্নের যে গুরুত্ব সেটাকে উনি নষ্ট করলেন। আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি যেসব লোকেদের পদ্মশ্রী, পদ্মবিভূষণ ব্যতিক্রম 2-4 জন ছাড়া, আদবানির মতো সিনিয়র নেতাকেও দেওয়া হয়েছে। হ্যাঁ, যে আদবানি তিনি ভারতবর্ষের বুকে অশান্তি তৈরি করেছেন, যে আদবানি ভারতবর্ষের একটা স্থাপত্য, ভারতবর্ষের শ্রমিকদের তৈরি করা স্থাপত্য যা 500 বছর ধরে আছে সেটাকে ভেঙে ধ্বংস করেছেন, ধ্বংস করে উল্লাস করেছেন, তাকে তিনি ভারতরত্ন দিচ্ছেন। 500 বছরের সনাতনীদের স্বপ্ন পূরণ হয়েছে বলা হচ্ছে। যারা সনাতনী তারা এই স্বপ্ন দেখেননি। আমাকে দেখাতে পারবেন কোন সনাতন ধর্মে তারা বলেছেন যে অপর ধর্মের উপর আক্রমণ করে তোমার ধর্মের মহত্ব প্রমাণ করো? কোথায় তথ্য প্রমাণ আছে যে ওখানে মন্দির ছিল? বা যদি মন্দির থেকেও থাকে,
একটা যদি অন্যায় হয়েও থাকে, সনাতনীরা কি সেই পাল্টা অন্যায় করবেন? সনাতন ধর্মে কোথায় আছে? যদি কেউ আমাকে দেখিয়ে দিতে পারেন, আমি তার কাছে মাথা নত করে বসে থাকবো। এটা গুন্ডামি। তারা বাবরি মসজিদ নামের একটি স্থাপত্যকে ভেঙেছেন, ভেঙে ভারতবর্ষের শ্রমিকদের প্রতি অন্যায় করেছেন, অবজ্ঞা করেছেন। তাকে যখন ভারত রত্ন দেওয়া হয়, তখন বুঝতে হবে যে ভারত রত্নের আর কোনো গুরুত্ব নেই। ভারত রত্ন যারা পাবেন তারা এখন লজ্জায় মুখ মুখ লুকিয়ে রাখবেন। যেভাবে তিনি ভারত রত্ন দেওয়ার চেষ্টা করছেন, এটা ভারত রত্নের গুণমানকে অস্বীকার করা হচ্ছে। কিছুদিন আগে আইসা বলে একটি সংগঠন, তারা বেশ কিছু প্রায় ভারতবর্ষের 60টি ইউনিভার্সিটিতে তারা একটি সমীক্ষা করেছে বেশ কিছু নরেন্দ্র মোদীর তার কার্যক্রম নিয়ে, স্টুডেন্টরা কতটা খুশি এবং কি বিষয়। তো প্রায় 80% ছাত্রছাত্রী তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদের দাবিগুলো তাদের পাওনাগুলো মেটেনি, দাবিগুলো আদায় হয়নি বলে। দেবী, তো যারাই একটু চিন্তা ভাবনা করবেন, যারাই ঘটনার বিশ্লেষণ করার ক্ষমতা রাখবেন, তারাই নির্দ্বিধায় নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর বিরুদ্ধে দাঁড়াবেন। আরএসএস যার জন্মই হচ্ছে যুক্তিহীনতা, কুযুক্তি, কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তা, তার ভিত্তিতে জন্ম আরএসএস এর। এবং সেই ধারণা নিয়ে যারা চলছেন, তাদের বিরুদ্ধে যে কোনো যুক্তিশীল মানুষ রুখে দাঁড়াবেন। নরেন্দ্র মোদী যেমন বলছেন যে ইসবার 400 পার, এদিকে অমিত শাহ রাজ্যে এসে 35টা সিটের টার্গেট দিয়ে গেছে, তাহলে কি বামেরা পুরো ফাঁকা মাঠ ছেড়ে দিচ্ছে? বামেরা লড়ছে বলে তো ওদের সবার আক্রমণ বামেদের বিরুদ্ধে। মমতাও বামেদের বিরুদ্ধে আক্রমণ, মোদী, অমিত শাহ বামেদের বিরুদ্ধে আক্রমণ। বামেরাই একমাত্র শক্তি যা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে পারে। ভারতবর্ষে আমাদের শক্তি কম হলেও আমাদের আদর্শগত চিন্তা এত বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে, যে মানুষ মনে করেন যে বামেরাই একমাত্র ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখার শক্তি। রাজনৈতিকভাবে তারা সে চেষ্টাই করছেন। আর শেষ প্রশ্ন, যে সামনে 2024 লোকসভা ভোট আর 26-এ বিধানসভা ভোট, তো 24-এ তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, সেখানে আপনারা কেন্দ্র সরকারের তো বিরোধিতা করছেন তাদের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন বিষয়ের উপর, কিন্তু রাজ্য সরকারেরও পাল্টা ব্যাপকভাবে আপনারা তাদের বিরোধিতা কেন করছেন? 24-এ ভোট তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, 26-এ তো রাজ্যের ভোট। আসলে আপনারা অনেকেই 24, 25, 26, 27 এসবে দেখেন, আমরা সেভাবে দেখি না। আমরা দেখি ভারতবর্ষের একটা গতি আছে। ভারতবর্ষ অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে একটা সংবিধান অর্জন করেছেন, সেই সংবিধানটাকে রক্ষা করা, সংবিধানে যে মৌলিক আদর্শ তাকে বাস্তবায়িত করা, সেই লক্ষ্যে সেই যাত্রায় আমরা পথ চলছি। 24-এ কি হবে, 26-এ কি হবে, সেখানে ভারতবর্ষের ইতি হবে না। ভারতবর্ষের লড়াইটা চলবে যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, তাকে রক্ষার জন্য। আপনারা দেখেছেন এই রাম মন্দির নিয়ে এত লম্ফজম্প করছে, কিন্তু শঙ্করাচার্য এবং অধিকাংশ ধর্মীয় গুরু অনেকেই তারা কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। সুতরাং মানুষ যত লড়াইয়ের মুখে পড়বেন, যত যুক্তিবাদী চিন্তা আসবে, মানুষ এগুলোকে বিরোধিতা করবে। আমি তো দেখলাম সোশ্যাল সাইটে, আমি জানি না কতটা সত্য, দীন ঠাকুর বলে এক ভদ্রলোক, তিনি বিভিন্ন জায়গায় খুব যুক্তিবাদী কথা বলতেন, তার উপর আক্রমণ করা হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। সুতরাং এই যুক্তিবাদী দীনকৃষ্ণ ঠাকুর, যুক্তিবাদী কথা যারা বলবেন তাদের উপরে আক্রমণ হবে। আমার দেশে গৌরী লঙ্কেশ, গোবিন্দ পানসের, গাভালকার, এদের প্রত্যেকে খুন হয়, তার কারণে যুক্তির কথা বলেন। ভারতবর্ষকে ক্রমশ ক্রমশ অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে। তার বিরুদ্ধে বামপন্থীরা যারা উল্টো দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভারতবর্ষকে অনেক আলোকোজ্জ্বল করবার জন্য, জ্ঞান সমৃদ্ধ ভারতবর্ষ প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ স্যার।